আজ আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। তো তার আগে আমরা দেখে নিই কতগুলো হেডস অফ ইনকাম হয়, মানে কটা জায়গা থেকে মানুষ টাকা ইনকাম করতে পারে। হেডস অফ ইনকাম কটা হয়? মেনলি 5টা হয়। কি কি? ইনকাম ফ্রম স্যালারি, একটা মানুষ কোথাও চাকরি করতে পারে, যেমন আমি যদি স্কুলে চাকরি করি সেখান থেকে যে টাকাটা পাবো সেই ইনকামটা আমার কোন হেডে ট্যাক্সেবল হবে? ইনকাম ফ্রম স্যালারি। ট্যাক্সেবল মানে আমি যে ইনকামটা করলাম সেটার উপর গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, রাইট? 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, মানে ধরে নিই আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, এই বাড়িটা আমি অন্য কাউকে ভাড়ায় দিয়ে দিলাম, সে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে ভাড়া দিচ্ছে, তাহলে আমার বছরে 60,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আমার এই ইনকামটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। প্রথম হেড কী ছিল? ইনকাম ফ্রম স্যালারি। কাউর আন্ডারে কাজ করলেই সেটাকে কি বলা হয়? ইনকাম ফ্রম স্যালারি। হাউস প্রপার্টি মানে আমার একটা বাড়ি আছে, কাউকে ভাড়া দিলাম, সেখান থেকে যে রেন্টাল ইনকাম জেনারেট হলো। 3 নম্বর কি আছে? প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। বিজনেস মানে কি? চপ বিক্রি করা, চা বিক্রি করা, যাই হোক, বা যে কোনো গুডস বিক্রি করাকে কি বলা হয়? বিজনেস বলা হয়। অ্যান্ড প্রফেশন মানে কি? যারা সার্ভিস প্রোভাইড করে, যেমন টিচার, লয়ার, ডক্টর। কোনো টিচার যদি স্কুলে কাজ করে তাহলে সেটা ইনকাম ফ্রম স্যালারি। যেমন আমি ইন্ডিপেন্ডেন্টলি পড়াচ্ছি, তো আমারটা কি হয়ে যাচ্ছে? বিজনেস প্রফেশন। বা লয়ার বা ডক্টর যারা আছে তারা তাদের সার্ভিস প্রোভাইড করে, তার এগেনস্টে ফিস নেয়, তো সেটাকে কি বলা হয়? প্রফেশন বলা হয়ে থাকে। তো আই হোপ বিজনেস প্রফেশন মাথায় ঢুকেছে। এইটা একটু কঠিন আছে, ক্যাপিটাল গেইনস। যেমন ধরে নিই আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম 5 বছর আগে, কত? 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? আমি বাই করেছিলাম 10 লক্ষ টাকা দিয়ে, আর ফ্ল্যাটটাকে আমি বিক্রি করে দিলাম, সেল করে দিলাম 12 লাখ টাকা দিয়ে। তো মাঝখানে আমার প্রফিট কত হলো? আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম অ্যান্ড 12 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, তাহলে আমার প্রফিট হলো 2 লক্ষ টাকা, ঠিক? তো এই প্রফিটের ওপর, এই 2 লক্ষ টাকা প্রফিটের ওপর আমায় গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। তো এটাকে কি বলা হয়? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। বা শেয়ার বিক্রি করে, শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করলে আমাদের প্রফিট হয়, সেই প্রফিটের ওপরেও আমাদের যে ট্যাক্স পে করতে হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর যে ইনকামগুলো এই 4টে হেডের মধ্যে কোনোটাতেই আসবে না সেটাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্স। একদম যদি পাতি কথায় বলি, খুচরো ইনকাম, ছোট 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 খুচরো টাইপের ইনকাম, সেগুলোকে কি বলা হয়? ইনকাম ফ্রম আদার সোর্স। যে ইনকাম অন্য কোনো হেডে আসবে না তাকে কি বলা হয়? ইনকাম ফ্রম আদার সোর্স। তো আমরা একটা সাম সলভ করে দেখব। আই হোপ ডেফিনেশন সবার মাথায় ঢুকে গেছে। চলে আসি আমরা এবার এই প্রবলেমটা একটু সলভ করে দেখার চেষ্টা করি, অ্যান্ড প্রবলেমের মধ্যেই আরও যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্স অফ মিস্টার কৃষ্ণ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 26-27। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড, ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন নেপাল। যদি এগ্রিকালচারাল ল্যান্ডটা ইন্ডিয়াতে হতো তাহলে কোনো ট্যাক্স দেওয়ার দরকার ছিল না, ট্যাক্স ফ্রি। যেহেতু ল্যান্ডটা আউটসাইড ইন্ডিয়া, দ্যাটস ওয়াই ইট ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে আমরা এখানে প্রথম এ নাম্বার দিয়ে লিখে দেবো, যা আছে দেখে দেখে টুকে দিতে পারবে, আমি একটু ছোটোই ছোটোই লিখছি। এগ্রিকালচারাল ইনকাম কত টাকা আছে? 10,000 টাকা। ওকে, যদি ইন্ডিয়ায় হতো ট্যাক্স ফ্রি, ইন্ডিয়ার বাইরে হলে উই হ্যাভ টু পে ট্যাক্সেস। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ আফটার ডিডাক্টিং টিডিএস। টিডিএসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যাংকে যদি আমি কিছু টাকা ফিক্সড ডিপোজিট করি তো ব্যাংক আমায় ইন্টারেস্ট দেবে, সেই ইন্টারেস্টটা হচ্ছে আমার ইনকাম, এই ইনকামের উপর আমায় গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবার আমি তো বদমাইশ হতে পারি, ইনকামটা নিয়ে পালিয়ে গেলাম আর ট্যাক্সই দিলাম না, তো মানুষ এরমই করবে। তো গভর্নমেন্ট ব্যাংককে বলছে যে ভাই তুই ইন্টারেস্ট পে করার আগেই ট্যাক্সের টাকাটা কেটে নে,
10%, 15%, 5% রেট গভর্নমেন্ট ডিসাইড করে। তুই ট্যাক্সের টাকাটা কেটে নে। সে ফর এক্সাম্পল আমি 5 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছি, ব্যাংক আমাকে 6%-এর হিসেবে 30,000 টাকা ইন্টারেস্ট পে করবে, কিন্তু ব্যাংক আমায় 30,000 দেবে না, ব্যাংক আমায় দেবে 27,000। 3,000 টাকা ব্যাংক কেটে নিল, এই 3,000 টাকাটা ব্যাংক গভর্নমেন্টকে দিয়ে দেবে, বলবে এটা মিস্টার কৃষ্ণার ট্যাক্সের টাকা। মানে ইনডাইরেক্টলি আমি গভর্নমেন্টকে পে করলাম, বাট আমার হাতে টাকা আসার আগেই পেমেন্ট হয়ে গেল। তো এই যে ট্যাক্সের টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল, এটাকেই কি বলা হয়? টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো আমার 2,000 টাকা টিডিএস কেটে নিয়েছে, আর 8,000 টাকা নেট অ্যামাউন্ট আমি পেয়েছি, ঠিক? তো আমার অ্যাকচুয়াল ইনকাম কত? আমার অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 10,000 টাকা। ইন্টারেস্ট অন, তোমরা পুরো লিখে নেবে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস 8,000, তার সাথে প্লাস করব কি টিডিএস 2,000, তাহলে বেরিয়ে যাবে আমার অ্যাকচুয়াল ইনকাম। তাহলে আমি অ্যাকচুয়ালি 10,000 কামিয়েছি, 2,000 কেটে নিয়েছে, আমার হাতে কত এসছে? 8,000 টাকা এসছে। আই হোপ এটা মাথায় ঢুকেছে। তারপরে কি আছে? তারপরে সেম আছে, শুধু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা কিভাবে করব? সিম্পল ব্যাক ক্যালকুলেশন। 30% টিডিএস কেটে যায়, কেটে 7,000 টাকা পেয়েছি, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট টেকনিক্যালি 10,000 টাকা। 10,000-এর 30% 3,000, 3,000 টাকা কেটে আমার হাতে ব্যাংক 7,000 টাকা দিয়েছে। এটা কিভাবে ব্যাক ক্যালকুলেশন করব? 7,000 ইন্টু 100 করব, ডিভাইডেড বাই 100 মাইনাস টিডিএস এর যে রেটটা থাকবে সেটা এখানে লিখে দেবো। তো এটা কাটাকুটি করে তোমরা দেখবে 10,000ই আসবে। ব্যাস, এখানে যা রেট থাকবে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস সেই রেটটা, দ্যাটস ইট, হয়ে যাবে। আচ্ছা, একটু ফরম্যাটটা ওপরে তুলি। যা নামছে না কেন? নাম নেমেছে। ওকে, ডি নাম্বার পয়েন্ট কি আছে? ফ্যামিলি পেনশন রিসিভ 5,000 টাকা পার মান্থ। এটা বহুত ইম্পর্টেন্ট, এটা বহুত ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নাও। তাহলে ফ্যামিলি পেনশন কত টাকা পেয়েছি? ফ্যামিলি পেনশন মানে কি? কোনো এমপ্লয়ি যদি চাকরি করার সময় মারা যায়, তার ফ্যামিলি একটা পেনশন পায় ফ্রম দ্য গভর্নমেন্ট ওর কোম্পানির থেকে, তো সেটাকে কি বলা হয়? ফ্যামিলি পেনশন। কত টাকা পেয়েছে? 5,000 টাকা পার মান্থ, মানে কত হচ্ছে? 5,000 ইন্টু 12, দ্যাট ইজ 60,000। এবার এখানে গভর্নমেন্ট কিছু টাকা ডিসকাউন্ট দেয়, সেটাকে ট্যাক্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় এক্সেমশন। কি বলা হয়? এক্সেমশন। গভর্নমেন্ট কত এক্সেমশন দেয়? 1/3 or 25,000, whichever is lower. 1/3 of the pension amount or 25,000, whichever is lower. 60,000-এর 1/3 কত হবে? এখানে আমরা একটু করে দেখি, মুছে দেবো তারপর। 60,000-এর 1/3 হচ্ছে 20,000 টাকা। 20,000 আর 25,000-এর মধ্যে ছোট কোনটা? অবশ্যই 20,000 ছোট। 20,000 টাকা গভর্নমেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে। তো এটা হলো ফ্যামিলি পেনশন। এটা ভালো করে দেখে নাও, কারোর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আই হোপ এটা মাথায় ঢুকে গেছে। আমরা ফরম্যাটটাকে আর একটু ওপরে তুলি, লেখার জায়গা নেই। ছকটাকেও একটু বড় করতে হবে, বড় করে দিলাম। আবার সবুজ পেন, এটাকে নিচে নামাই, আসছে না, এতে এসেছে। ওকে, তারপরে কি আছে? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংকে যেমন এফডি করলে আমরা ইন্টারেস্ট পাই, সিমিলারলি পোস্ট অফিসেও টাকা রাখলে আমাদেরকে ইন্টারেস্ট দেয়। তো সেই ইন্টারেস্টের ওপর কিছুটা গভর্নমেন্ট ডিসকাউন্ট দেয় বা এক্সেমশন দেয়। কতটা দেয়? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস কত টাকা পেয়েছি? 10,000 টাকা। কিন্তু গভর্নমেন্ট যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে ছাড় দেয় 3,500 টাকা। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে কত ছাড় দেয়? 3,500 টাকা। আর
জয়েন্ট অ্যাকাউন্ট হলে কত ছাড় দেয় গভর্নমেন্ট? 7,000 টাকা ছাড় দেয়। তো পরেরটা ঠিক সেমই আছে, জয়েন্ট অ্যাকাউন্ট আছে, ওটাও লিখে দেবো। ইন্টারেস্ট অন পোস্ট অফিস কত আছে অ্যামাউন্ট? 12,000 লেস এক্সেমশন কত ছাড় দেবে গভর্নমেন্ট? 7,000। সিঙ্গেল অ্যাকাউন্টে 3,500, জয়েন্ট অ্যাকাউন্টে 7,000 টাকা গভর্নমেন্ট ছাড় দেবে। এখানে লিখে দিই জয়েন্ট। আমি যেমনভাবে সলভ করছি তোমরাও সেরকমভাবে লিখে লিখে সলভ করবে, নাহলে পরীক্ষায় নাম্বার দেবে না। যদিও পরীক্ষাতে বিকমে তো এটা অঙ্কই দেবে, আর যদি থার্ড সেমের কনটেক্সটে দেখো তাহলে আমাদের এমসিকিউ দেবে, কিন্তু আমাদের পুরো 360 নলেজ থাকলে আমরা এমসিকিউগুলো ইজিলি সলভ করতে পারবো। আই হোপ এই এতটা মাথায় ঢুকেছে। আর একটু ওপরে নিয়ে যাই, ঝঞ্ঝট, একবার ওপরে নিয়ে যাও, একবার ওটাকে নিচে নিয়ে আসো। আর কি বাকি? আর বেশি বাকি নেই আমাদের, এক্ষুনি হয়ে যাবে। ইনকাম ফ্রম আদার সোর্সের গল্প শেষ। উইনিং ফ্রম হর্স রেস 20,000 টাকা। এক্সপেন্স ইনকার্ড ফর বাইং টিকিট, দেখো ঘোড়ার দৌড় থেকে কত জিতেছি? হর্স রেস থেকে জিতেছি 20,000 টাকা। ইন জেনারেল ইনকাম ফ্রম আদার সোর্সে যদি কোনো ইনকাম হয় সেখান থেকে খরচা মাইনাস করা হয়, কিন্তু জুয়া সাট্টা খেললে তার এগেনস্টে, তার রেসপেক্টে যা খরচা হবে কোনো মাইনাস করা হবে না। টেকনিক্যালি কেউ যদি হর্স রেস লেস খরচা বলে এক্সপেন্সেস 2,000 টাকা মাইনাস করে দেয়, তাহলে কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আমরা এই খরচাটা এখানে মাইনাস করব না, কারণ গভর্নমেন্ট জুয়া সাট্টার কোনো খরচা ছাড় দেয় না। আমরা এই 20,000টা কী করব? ডাইরেক্টলি বাইরের কলামে লিখে দেবো। হ্যাঁ, দু রকমের কনসেপ্ট হয়। একটা হচ্ছে জুয়া খেলা, ঘোড়ার দৌড়ে পয়সা লাগানো, আর একটা হয় ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্স। মানে ঘোড়া আমি মেনটেন করি, ঘোড়াকে খাওয়াই, ভ্যাকসিন দিই, ইঞ্জেকশন দিই, ওকে দৌড় করাই, পয়সা কামাই। তো সেক্ষেত্রে খরচা আমাদের মাইনাস করতে দেয়। ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্স থেকে খরচা মাইনাস করতে দেয়, আর ঘোড়ার দৌড়ে জুয়া সাট্টা খেললে তাহলে খরচা মাইনাস করতে দেয় না। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাবলেটিং অফ হাউস 6,000 টাকা পার মান্থ, অ্যাকচুয়াল রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড 4,500 টাকা। এটা আমরা একটা বোঝার চেষ্টা করি একটু। ধরে নিই এটা একটা বাড়ি, এই বাড়িটার মালিককে এই ব্যক্তিটি এ, আর এটা আমি এ কে 4,500 টাকা পেমেন্ট করলাম, দিয়ে ঘরটা রেন্টে নিয়ে নিলাম। একে আমি কত পেমেন্ট করছি? 4,500 টাকা দিয়ে ঘরটা রেন্টে নিয়ে নিলাম। সেম ঘরটা আমি বিকে বললাম, ঘর একটা ভাড়া আছে, নিবি ভাই? ও বললো ঠিক আছে। ওর থেকে আমি 6,000 টাকা পার মান্থ নিলাম, পিএম মানে পার মান্থ। আমি পেমেন্ট করছি 4,500 টাকা, আমি পাচ্ছি 6,000 টাকা, তাহলে মাঝখান দিয়ে আমার প্রফিট কত হয়ে গেল? 1,500 টাকা। এই যে অন্যের বাড়ি ভাড়া নিয়ে অন্যজনকে দিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়? সাবলেটিং বলা হয়। এটাকে কি বলা হয়? সাবলেটিং। তো অঙ্কের হিসাবে আমি সাবলেটিং করে কত টাকা কামিয়েছি? 1,500 টাকা প্রফিট কামিয়েছি আমি পার মান্থ। তো এটা আবার কীভাবে আমরা লিখব? লাস্ট এইচ নাম্বার পয়েন্ট, ইনকাম ফ্রম সাবলেটিং বা সাবলেটিং, কি বানান লিখছি, সাবলেটিং হাউস কত কামিয়েছি? 1,500 পার মান্থ। 1,500 ইন্টু 12, দ্যাট ইজ 18,000। আর এখানে আমার কত টাকা খরচা হচ্ছে? মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করেছি আমরা 2,000 টাকা। তো সেই 2,000 টাকাটা আমরা মাইনাস করে দেবো। কত? মিউনিসিপ্যাল ট্যাক্স। তাহলে আমার ইনকাম কত হলো? 16,000 টাকা। এবার এই কলামে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলোকে যোগ করলে কি বেরিয়ে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স। অঙ্ক শেষ। ব্যাস, দেখে নিই একবার, যোগটাও করেই দিই। কত আসছে? 10, 20, 30, 30 আর 40, 70, 70 আর 20, 90, 90 আর 16, 1,40,000
6,000 আর 1,06,000 প্লাস 6,500, 1,12,500, 10, 20, 30, 70, 20, 90, 1,06,000, 1,12,500। ওকে, তাহলে কত বেরোচ্ছে আমার? 1,12,500। প্লাসে আমার ভুল হতে পারে, তোমরা একবার দেখে নিও ক্যালকুলেটারে। এই গেল ইনকাম ফ্রম আদার সোর্সের বেসিক কনসেপ্ট। আর একটা টপিক আজকে আমরা কভার করার চেষ্টা করব, দ্যাট ইজ ক্যাশ গিফট। এটা বহুত ইম্পর্টেন্ট টপিক, এমসিকিউ দেয়। ক্যাশ গিফট, এ বি কে এ হচ্ছে একটা ব্যক্তি, বি হচ্ছে একটা ব্যক্তি, ঠিক আছে? এ বি কে 45,000 টাকা গিফট দিল, এমনি টাকা দিয়ে দিল, কেউ দেয় না কাউকে, ফর এক্সাম্পল, অঙ্কে সব হয়। এ বি কে 55,000 টাকা ক্যাশ দিয়ে দিল, এটাকেই ক্যাশ গিফট বলা হয়। তো এখানে কি হচ্ছে, তাহলে তো বি এর ইনকাম হচ্ছে তো 45,000 টাকা বা 55,000 টাকা, এটাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্স। যেহেতু বি টাকা পাচ্ছে, বি এর ইনকাম হচ্ছে, তো বি হ্যাজ টু পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, বি গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু এখানে লিমিট কত, এইখানে হচ্ছে ট্যাক্স পেমেন্ট করতে হবে, আর এইখানে কোনো ট্যাক্স দিতে হবে না। তার কারণ লিমিট হচ্ছে 50,000 টাকা। কোনো ব্যক্তিকে 50,000 টাকা বা তার বেশি যদি ক্যাশ গিফট দেয়, তাহলে সেই অ্যামাউন্টটা ট্যাক্সেবল হবে। 50,000-এর কম হলে ট্যাক্সেবল হবে না, 50,000-এর বেশি হলে ট্যাক্সেবল হবে। এখানে 45,000 দিচ্ছে, নো ট্যাক্স, এখানে 55,000 দিচ্ছে, ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার তোমাদের কোয়েশ্চেন থাকবে, স্যার আমি ভেঙে ভেঙে দেবো, এখানে একবার দেবো 49, একবার দেবো 6, বা একবার দেবো 40, একবার 15, ওরমভাবে হবে না, ভেঙে ভেঙে দাও আর যাই করেই দাও। গভর্নমেন্ট কি দেখে, এগ্রিগেট অ্যামাউন্টটা দেখে, মানে টোটাল অ্যামাউন্টটা দেবে গভর্নমেন্ট, টোটাল তুমি কত টাকা পেমেন্ট করছো, তার উপরে ট্যাক্সেবল হবে কি হবে না সেটা ডিসাইড করা হয়। আই হোপ মাথায় ঢুকেছে। এবার এর কিছু এক্সেপশন আছে। কি কি এক্সেপশন? 3টে এক্সেপশন আছে। একটা তো হচ্ছে ম্যারেজ, একটা তো হচ্ছে রিলেশন, আর 3 নম্বর কি হচ্ছে ডেথ অর ইনহেরিটেন্স। কয়েকটা উদাহরণ দেখে আমরা বোঝার চেষ্টা করি। সেম এ বি নি, এটা এ, এটা বি। এ বি কে 1 কোটি টাকা ক্যাশ দিল, কিন্তু বিয়ের সময় দিল, বিয়ের ম্যারেজের সময় দিল 1 কোটি টাকা, 50,000 রেট থেকে অনেক বেশি, স্টিল নো ট্যাক্স, কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ ম্যারেজ হচ্ছে ব্যতিক্রম নিয়মে আছে, ঠিক? বা বিয়ে হচ্ছে না, বিয়ে মিলে যাচ্ছে। এ বি কে গিফট দিল কত, 10 লক্ষ টাকা, এগেন এটা 50,000 টাকার অনেক বেশি, কিন্তু এ হচ্ছে বিয়ের ফ্যামিলি মেম্বার, ব্রাদার, বড় ভাই। ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন কি, একটা ওভারঅল আইডিয়া, মা বাবা ভাই বোন, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, পিসি পিসমশাই, মাসিমা, ঠাকুরদা ঠাকুমা, দিদি দাদু দিদিমা। তো এই হচ্ছে ওভারঅল একটা ডেফিনেশন ফ্যামিলি মেম্বার্সের। তো যেহেতু রিলেশন আছে, এ হচ্ছে বিয়ের দাদা, তো 10 লাখ টাকা দিক, 50,000-এর বেশি যা খুশি দিক, নো ট্যাক্স, কোনো ট্যাক্স দিতে হবে না। আই হোপ এই দুটো মাথায় ঢুকেছে। আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স, মানে কি, যদি কারোর পেরেন্টস মারা যায়, সেখানে প্রপার্টি কোনো গিফট পায় বা ক্যাশ কোনো পায় ছেলে পুলে, তার উপরেও কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, কারণ ইনহেরিটেন্সে কোনো ট্যাক্স দিতে হয় না। এই তো গেল ক্যাশ গিফট।
এছাড়াও আরও টপিক হয় যে মুভেবল প্রপার্টি ট্রান্সফার হলে কি হয়, ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার হলে কি হয়, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব। আই হোপ তোমাদের ক্যাশ গিফট অ্যান্ড বেসিক্স অফ ইনকাম ফ্রম আদার সোর্স অ্যান্ড সলিউশন সলভ কোয়েশ্চেন সলভ করা মাথায় ঢুকে গেছে। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও লাগবে সেটাও জানাতে পারো। থ্যাংক ইউ।